আসসালামু আলাইকুম। বাংলা ওয়েবের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। গত কয়েক দশক থেকে আমেরিকাকে এই রকম ঘটনার সঙ্গে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমেরিকা প্রথমে বিভিন্ন দেশে আগ্রাসন চালায়, তারপর একটা সময় তারা সেই যুদ্ধ শেষ না করেই সেখান থেকে সরে পড়ে। যেমন আফগানিস্তানের কথাই ধরুন, সেই যুদ্ধটা ছিল তাদের জন্য একেবারে চরম ব্যর্থতা। দীর্ঘদিন তারা সেখানে যুদ্ধ চালালো, কিন্তু এরপর অনেকটা পালিয়েই সেখান থেকে চলে গেল। বাস্তবে এখানে আমেরিকান সরকারকে তেমন একটা লাভবান হতে না দেখলেও তাদেরই তৈরি করা কিছু কোম্পানি এখানে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করেছিল। ভাবছেন কারো লাভবান হয়েছিল? আপনার ভাবনার হিসাব খুবই সোজা। এই যুদ্ধে সবচাইতে বেশি লাভবান হয়েছে আমেরিকার অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো। 2001 সালের পর ইরাক কিংবা আফগানিস্তানের যুদ্ধ ছিল আমেরিকার বেসামরিক অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর জন্য এক বিশাল বড় লটারি জেতার মতো। তারা বিলিয়ন বিলিয়ন টাকা আয় করেছে এইসব যুদ্ধ থেকে। আর এইসব অস্ত্র কোম্পানিগুলোর বেশিরভাগই পরিচালিত হয় বেসরকারিভাবে। বর্তমানের গাজা ও ইউক্রেন যুদ্ধ থেকেও তারা আগের চেয়ে আরও বেশি মুনাফা লাভ করছে। যদিও ইরাক কিংবা আফগানিস্তানের যুদ্ধের মতো গ্রাউন্ডে বা মাটিতে তাদের যে মার্কিন সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কিন্তু নেই। পর্দার আড়ালে থেকে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, শুধু মডেলটা একটু পরিবর্তন করেছে। তবে এসব যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, এগুলো থেকে লাভবান হচ্ছে সেই মার্কিন বেসরকারি অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো, যারা সরাসরি যুদ্ধ ব্যবসায়ী নামে পরিচিত। আপনার কাছে মনে হতে পারে বিশ্বজুড়ে আমেরিকার অস্ত্র বিক্রি হয়তো এই 2025 সালে এসে কমে গেছে, কিন্তু না, তাদের অস্ত্র দিয়ে যুদ্ধ ব্যবসা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ, যারা পৃথিবীর প্রায় 50% অস্ত্র সরবরাহ করে। অন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিকে এমন ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যাবার এখনও সাহস পায়নি। গাজা কিংবা ইউক্রেনে পড়ে থাকা পরিত্যক্ত অস্ত্র কিংবা গুলির খোসা নিয়ে যদি আপনি দেখেন, তাহলে এর পেছনে একটা লেখা দেখতে পাবেন, সেটা হচ্ছে মেড ইন ইউএসএ। কিন্তু কিভাবে আমেরিকার বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো আধুনিক সামরিক ব্যবসা পরিচালিত করছে, সেটাই আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। 1945 সালের পর থেকে যুক্তরাষ্ট্র বেশিরভাগ যুদ্ধেই জিততে পারেনি। হয় তারা কোনো সমঝোতায় আটকে গেছে, নয়তো পরাজিত হয়েছে। তবুও একটা গোষ্ঠী প্রতিবার লাভের মুখ দেখেছে, সেটা হলো মার্কিন প্রতিরক্ষা শিল্প। লাভের পরিমাণ এতটাই বিশাল যে এইসব কোম্পানি যুদ্ধগুলো কিভাবে পরিচালিত হবে তার পেছনেও এরা প্রভাব খাটাতে পারে। আমেরিকা তাদের নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে সবসময় একটা জিনিস প্রচার করে, যুদ্ধের সময় আমরা যা করি তা সাধারণ মানুষের জীবন বাঁচায়, তাদের কর্মকাণ্ড শান্তি ও গণতন্ত্র রক্ষা করে সারা বিশ্বে। কিন্তু বাস্তবতা হলো ভাই, এই কথাগুলো একেবারে মিথ্যা কথা। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই যুক্তরাষ্ট্র সরকারই আজকের দুনিয়ার সবচেয়ে বড় অস্থিরতা, সহিংসতা ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। আর এই কথাগুলো অন্য কোনো দেশ বা আমি নয়, খোদ আমেরিকান যে সংবাদ মাধ্যমগুলো আছে, যে সাংবাদিকগুলো আছে, তারাই এখন বলতেছে। এক অনুসন্ধানে তারা দেখেছে 2023 সালে মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলো প্রায় $1 ট্রিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। এর মধ্যে রেকর্ড $765 বিলিয়ন এসেছে মার্কিন সরকারের চুক্তি থেকে। এখন প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বে যুদ্ধ হয়, কিন্তু কিভাবে লাভ যায় আমেরিকার এই সব বেসরকারি অস্ত্র কোম্পানিগুলোর কাছে? দেখবেন, যখন বিশ্বের কোনো একটা স্থানে দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগে, তখন আমেরিকার সাথে সাথে দুইটা দেশের মধ্যে যে কোনো একটা দেশকে তাদের জন্য বেছে নেবে। তারা বলবে, আমরা তোমাদের বন্ধু, তোমাদেরকে আমরা সহায়তা করতে চাই। এরপর তাদের কংগ্রেসে ভোটাভুটি করে তাদের জন্য একটা সহায়তা তহবিল গঠন করবে। আদতে এই সহায়তা তহবিলের নামে যে তহবিলটা তারা গঠন করে, এটা এক ধরনের বিনিময় প্রথা। এই টাকার বিনিময়ে আমেরিকা ওই দেশ থেকে মূল্যবান সম্পদ যেগুলো আছে, তেল কিংবা স্বর্ণ কিংবা অন্যান্য মূল্যবান খনিজ পদার্থ, সেগুলো তখন নিয়ে নেওয়ার একটা তারা রাস্তা পেয়ে যায়। এটা এমন যে, ধরেন আমি আর আপনি দুই বন্ধু একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আপনি একটা গর্তে পড়ে গেলেন, আশেপাশে কেউ নাই আমি ছাড়া আপনাকে সেই গর্ত থেকে উদ্ধার করতে। আমি চাইলেই আপনাকে এখান থেকে উদ্ধার করতে পারি, কিন্তু আমি তা করব না। এর পরিবর্তে আমি আপনাকে একটা প্রস্তাব দিলাম যে, বন্ধু, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারি একটা শর্তে।
যদি তুমি তোমার কাছে থাকা আইফোনটা আমাকে দিয়ে দাও, আপনি গর্তে পড়ে গেছেন, এখন গর্ত থেকে বাঁচাই লাগবে আপনার, তখন আপনি ধরেন বাঁচার জন্য আমাকে আপনার মোবাইলটা দিয়ে দিতে রাজি হলেন। মার্কিন সরকারও ঠিক এই কাজটাই করে, যেই গেমটা এখন তারা ইসরায়েল এবং ইউক্রেনকে দিয়ে খেলতেছে। কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগলে সেই দেশকে সহায়তার জন্য কংগ্রেসে মার্কিন সরকার একটা বিল পাস করায়। এরপর মার্কিন সরকার সেই তহবিলের অর্থ কিন্তু সেই সব দেশের হাতে সরাসরি তুলে দেয় না, তারা সেটার নাম দেয় সামরিক সহায়তা তহবিল, যেটা দিয়ে তাদের কাছ থেকেই অস্ত্র কেনা লাগবে। মানে কইয়ের তেলে কই ভাজার মতো অবস্থা। তহবিল গঠনের পর সেটার বড় একটা অংশ তখন তারা ট্রান্সফার করে দেয় আমেরিকার অস্ত্র কোম্পানিগুলোর কাছে। মানে নিজের দেশের টাকা নিজের দেশেই থাকলো, মাঝখানে একটা ভালো ব্যবসা হয়ে গেল। বর্তমানে যে গাজা এবং ইউক্রেনে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের সময় রেথিয়ন, লকহিড মার্টিন কিংবা বোয়িং এর মতো যে আমেরিকান কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির শেয়ার 2-3 বছরে একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। 2023-24 সালে তারা এত পরিমাণ মুনাফা যে করছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কেন করেছে জানেন? কারণ এই ভয়ঙ্কর যুদ্ধগুলোর মধ্য দিয়েই সেখানে যারা বিনিয়োগ করেছিল তারা অনেক বড় একটা রিটার্ন পেয়ে গেছে। পরিসংখ্যান বলতেছে ইউক্রেনে রাশিয়ার প্রথম হামলার পর মার্কিন ডিফেন্স কোম্পানি যে জেনারেল ডাইনামিক্স, এর শেয়ারের দাম 1 বছরে প্রায় 34% বেড়ে গিয়েছিল। আর হামাসের ইসরায়েল আক্রমণের 1 বছর পর লকহিড মার্টিনের শেয়ার বেড়েছে 54%রও বেশি। এছাড়াও অন্যান্য শীর্ষ কোম্পানিগুলোর মুনাফাও বেড়েছে অনেক। এই কোম্পানিগুলো শুধু যে টাকাই কামাচ্ছে তা কিন্তু নয়, এরা এতটাই ক্ষমতাধর হয়ে উঠেছে যে তারা যুদ্ধ কিভাবে হবে সেই প্ল্যানগুলোতে মার্কিন সরকারের সাথে বসে নেগোসিয়েশন করে। বর্তমানে মাত্র 5টা মার্কিন কোম্পানি পুরো বিশ্বের প্রতিরক্ষা বাজারকে নিয়ন্ত্রণ করতেছে। এগুলোর মধ্যে আছে লকহিড মার্টিন, রেথিয়ন, তারপরে আছে হচ্ছে বোয়িং, তারপর আছে নর্থরুপ গ্রোম্যান এবং জেনারেল ডাইনামিক্সের মতো বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানি। বিশ্বের প্রতিটা দেশের জন্য তারা অস্ত্র ব্যবসার পরিকল্পনা করে। যেমন 90-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো ন্যাটোর সম্প্রসারণের জন্য শক্তিশালী দেশগুলোর সাথে লবিং করত, আর এটা ছিল তাদের অস্ত্র ব্যবসার নতুন বাজার খোলার উদ্দেশ্যে। কারণ দেখেন, যখন নতুন কোনো রাষ্ট্র ন্যাটোতে যোগ দেয় তখন তাদের সেনাবাহিনীকে আধুনিকীকরণের জন্য আমেরিকান যে অস্ত্র আছে, এই আমেরিকান অস্ত্র কিনতে আমেরিকান সরকার বাধ্য করে। বর্তমানে যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রায় 2/3 অস্ত্র সরবরাহ করে। গাজায় যে বোমাগুলো ইসরায়েল এখন ফেলতেছে সেগুলো হয় রাথিয়ন না হয় বোয়িং এর তৈরি। এটা এক ধরনের মার্কিন ইসরায়েলি গণহত্যা, এবং যেটা মার্কিন প্রতিরক্ষা ব্যবসায়ীদের দ্বারাই হচ্ছে, যারা প্রতিটি নিরীহ মানুষকে মারার বিনিময়ে মুনাফা অর্জন করে। 1948 সাল থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $300 বিলিয়ন বেশি সাহায্য পাঠিয়েছে, যা অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। এর বেশিরভাগই বার্ষিক অনুদান হিসেবে আসে, যেটা ইসরায়েলকে আমেরিকার অস্ত্র কিনতে বাধ্য করে। ইসরায়েলের আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন একটা স্বর্ণখনিতে পরিণত হয়েছে রেথিয়নের মতো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর জন্য, যারা এই যন্ত্রাংশ উৎপাদন করে। তাই দেখবেন যখন ইসরায়েল ও আশেপাশের দেশগুলোতে যখন উত্তেজনা বৃদ্ধি পায়, তখন মার্কিন কংগ্রেস ইসরায়েলকে আরো বেশি তহবিল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আর এই চক্রটা কিন্তু অবিরাম চলতেইছে। এজন্য ইসরায়েল গাজায় যে আক্রমণ চালাচ্ছে তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েই যাচ্ছে। মার্কিন সরকার চায় না এই যুদ্ধ দ্রুত শেষ হোক। এর মানে হলো এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো বিপুল লাভের মুখ দেখতেছে। 2001 সাল থেকে যুক্তরাষ্ট্র $14 ট্রিলিয়ন শুধু যুদ্ধের জন্য ব্যয় করেছে, যার প্রায় অর্ধেকই গেছে বেসরকারি প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে। আর এই সময়ে আফগানিস্তান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মার্কিন প্রতিরক্ষা শিল্প একটা অবিরাম লাভের একটা মডেলে পরিণত হয়েছিল। তাই যুদ্ধের ময়দানে যত রক্ত প্রাণ ঝরবে, এর বিপরীতে তত টাকায় যুক্ত হবে এইসব যুদ্ধ ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট। বর্তমানে গাজা পুড়তেছে, কিন্তু ভিতরে ভিতরে আমেরিকার এইসব অস্ত্র কোম্পানিগুলো এখন হয়তো নতুন কোনো দেশের লিস্ট নিয়ে বসে আছে, যেন যুদ্ধের দামামা অন্য দেশে বাজলেই ঝাঁপিয়ে পড়া যায়। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। বাংলা ওয়েবের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।